আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের, শ্রীলঙ্কাকে হারিয়েছে 2 উইকেটে। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেবেন দ্বিপক্ষীয় বৈঠকেও। ঢাকাসহ 8 বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস। ঈদুল আজহা উপলক্ষে মোটা তাজা করা ব্যস্ত দিনাজপুরের খামারিরা। প্রক্রিয়াকরণ করা হয়েছে দেশি খাবার দিয়ে। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ নয়াদিল্লি গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট সকাল 10:15টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। নয়াদিল্লিতে রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী রোববার নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। সফর শেষে সোমবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সারা দেশে বজ্রপাতে 10 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সহ কয়েকটি জেলায় এই 10 জনের মৃত্যু হয়। নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুরে বজ্রপাতে 2 জন মারা গেছেন। স্থানীয়রা জানায়, দুপুরে বরণী নদীতে মাছ ধরতে যায় কামরুল ও মজনু। বজ্রপাতে আহত হয় 2 জন। হাসপাতালে নেওয়া হলে কামরুল মারা যায়। আকাশে মেঘ দেখে বাড়ির পাশের ডোবা থেকে পালের হাঁস ফিরিয়ে আনতে যান গুরুদাসপুর এলাকার আবেরা বেগম। বৃষ্টি শুরু হলে একটি গাছের নিচে আশ্রয় নেন তিনি। বজ্রপাতে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জে 2 শিশু সহ 3 জন, নওগাঁয় 3 জন, ঠাকুরগাঁও 1 জন ও দিনাজপুরে স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর গভর্নিং বোর্ডে 2024-27 মেয়াদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় 112তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংস্থাটির গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার পরিচালনা পর্ষদ ও নীতি নির্ধারণী ফোরাম গভর্নিং বডিতে সরকারের জন্য 28টি সদস্য পদ রয়েছে, যার মধ্যে 10টি উচ্চ শিল্প গুরুত্ব সম্পন্ন দেশের জন্য সংরক্ষিত থাকে। অবশিষ্ট 18টি সরকারি সদস্য পদের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার 177টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। জাতিসংঘের গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ইকোসকে 2025-2027 মেয়াদে নির্বাচনে বাংলাদেশ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে 179 ভোটের মধ্যে 181 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিউ ইয়র্ক স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকক্ষে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। স্থায়ী মিশন জানায়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, শ্রীলঙ্কা, উজবেকিস্তান এই নির্বাচনে জয়লাভ করে। বাংলাদেশ যে অন্যান্য দেশের বিশ্বাস, নির্ভরতা ও সম্মান অর্জন করেছে, সাধারণ বিবেচনায় বাংলাদেশের অব্যাহত বৈশ্বিক নির্বাচনে সাফল্য মূলত তারই স্বীকৃতি। ইকোসকের আগামী 2025 সালের জানুয়ারি মাস থেকে 3 বছর মেয়াদে বাংলাদেশ দায়িত্ব পালন করবে। ঢাকা সহ 8 বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে তথ্য জানানো হয়। পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে হালকা হাওয়া সহ দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী
17 জুন সোমবার দেশে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে। সন্ধ্যায় রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে। অবশ্য এর আগে দেশের বিভিন্ন জেলা থেকে ইসলামী ফাউন্ডেশনের খবর আসে কোথাও চাঁদ না দেখার। পরে রংপুর জেলা প্রশাসক চাঁদ দেখার কথা নিশ্চিত করলে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৬৯,৯৫৪ জন হজযাত্রী। মোট ১৭৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪,৪০৪ জন হজযাত্রী পৌঁছেছেন। এ পর্যন্ত মোট ১৭৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৪টি, সৌদি এয়ারলাইন্সের ৫৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল পর্যন্ত মোট ফ্লাইটে ৮৪.৩% আর মোট হজযাত্রীর মধ্যে ৮৩% সৌদিতে পৌঁছেছেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই। সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সবথেকে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দ্বীপচর মোন্তাজ ও আন্দারচর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশসেরা ইউটিউবার ও জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির পরিচালক তৌহিদ উদ্দিন আফ্রিদি। ঘূর্ণিঝড় চলাকালীন দেশের বাইরে থাকলেও দেশে ফিরেই চলে আসেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। রেমালে ক্ষতিগ্রস্ত হওয়া বাড়িঘরের কথা শুনে মানুষকে তাদের বুকে টেনে নেওয়া হয় এবং এই ইউটিউবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিদর্শন করে ভেঙে যাওয়া একটি মসজিদ নির্মাণের জন্য নগদ ৪০,০০০ টাকা এবং আরও ৫টি পরিবারের ঘর তুলে দেওয়ার জন্য ২ লাখ টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি পরবর্তীতে ওই এলাকায় আরও ক্ষতিগ্রস্তদের তালিকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহায়তার আশ্বাস দেন তিনি। আফ্রিদিন স্যারে কইছে আমার ঘরে ঘর করে দিব, আমরা তাইতে খুশি আছি। দুদি করে দাও, আমরা এই ঘরে থাকবো। এই আমার এই ঘর করার জন্য টেয়া দিছে, হেরে জন আল্লাহ আরো বড় করে। যারা আছে তাদেরই প্রতিনিধি করতেই আমি আসছি। আমাদের দক্ষিণবঙ্গে যারা আছে তাদের হয়েই আমি আসছি এবং তাদের কাছেই যাব আমি। যে আমার চাচারা আছে, আমার আঙ্কেলরা আছে, আমার সব কাছের মানুষরা, আমি তাদেরকে বলবো। বিকজ এই পর্যন্ত এখানে অনেক ক্ষতি হয়েছে মানুষের। এই মানুষরা দিনরাত পরিশ্রম করে, এই পরিশ্রমের ফল ইনশাল্লাহ পাবে। এবার কুরবানির হাটের খবর। ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটা তাজা করতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের খামারিরা। সম্পূর্ণ দেশীয় খাবারের উপর নির্ভর করে কুরবানির পশু পালন করা হচ্ছে। বাজার মূল্য ঠিক থাকলে ও অবৈধ গরু ভারত থেকে না এলে এবারও লাভবান হওয়ার আশা খামারিদের। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুর জেলার প্রতিটি উপজেলায় অসংখ্য ছোট বড় খামার গড়ে উঠেছে। ব্যাপকভাবে দেশীয় গরু মোটাতাজা করা হচ্ছে প্রাকৃতিক উপায়ে। সবুজ ঘাস, খড়, নানা ধরনের ভুসি, চকর, ভাত, খৈল ও ভিটামিন খাইয়ে গরু মোটাতাজা করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বেশি হয় গরু কুরবানি লালন পালন করতে ব্যয় বেড়েছে কিছুটা। ঈদের জন্য প্রস্তুত করতেছি আর কি, যে এগুলো বিক্রি করে দিব। ঈদের বাজার কি হয় না হয় সেটা বলা যাবে না, কিন্তু আমরা গরু পুষি ঈদের উপলক্ষে বেশিরভাগ এফএমডি বা খুরার ভ্যাকসিন দিয়ে থাকি, নিয়মিত পরামর্শ দিয়ে থাকি। খামারিরা বলছে সব ঠিক থাকলে পশু বিক্রি করে লাভবান হবেন তারা। তবে অবৈধভাবে ভারতীয় পশু আসলে এই শিল্প হোঁচট খাবে বলছেন অনেকেই। কুরবানি ঈদ উপলক্ষে আমরা সবাই গরু তাজাকরণ করতেছি, যেন সবাই আমরা লাভবান হই। আমরা এখন গরু পুষতেছি, এখন সামনে কুরবানি আছে, কুরবানির জন্য খাওয়া দাওয়া দিচ্ছি, স্বাস্থ্য করতেছি, এখন কুরবানি বেচাবো। জেলা প্রাণী সম্পদ অফিস বলছে খামারিদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা। এই সময়ও খামারিদের পাশে রয়েছি আমরা এবং সেই সময় আমরা খামারিদেরকে পরামর্শ দিচ্ছি যে গরুতে যেন কোনোভাবেই বাইরে থেকে কেউ গরু কিনে খামারে না ঢোকায়, খামার থেকে কোনো গরু বাইরে নিয়ে গেলে এনে যেন সাথে সাথে আবার খামারে না ঢোকায়, বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে সেটা আনার পরে যেন কোয়ারেন্টাইনে রাখে। এবছর জেলার 13টি উপজেলায় ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের খামারিরা 3,98,030টি গরু, ছাগল, ভেড়া মোটাতাজাকরণ করছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি।
সুনামগঞ্জের ছাতক উপজেলার মানিকপুরে লিচুর গ্রাম হিসেবে পরিচিত। মানিকপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের 4 থেকে 5 শতাধিক পরিবার লিচু উৎপাদন করে জীবন জীবিকা নির্বাহ করছে। চলতি মৌসুমে অঞ্চলে লিচুর বাম্পার ফলন হয়েছে। এখন উৎপাদিত লিচুর বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট জানাচ্ছেন এসএম হামিম। সুনামগঞ্জের ছাতক উপজেলায় চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে। বাণিজ্যিকভাবে মানিকপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের 5 শতাধিক পরিবার বাড়ি ও বিভিন্ন টিলায় গড়ে তুলেছে লিচুর বাগান। বর্তমানে উৎপাদিত লিচু বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন লিচু চাষিরা। প্রতিকূল অবস্থা, কঠিন যোগাযোগ ব্যবস্থার মধ্যেও কঠোর পরিশ্রম করে এখানকার লোকজন তাদের উৎপাদিত লিচু বাজারজাত করে আসছে। ক্যারি করার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, রাস্তাঘাটের বেহাল অবস্থা, যার কারণে ক্যারি করতে গিয়ে বেশি খরচ হওয়ার কারণে চাষিরা সেরকম দাম পাচ্ছে না। আমরা আসার পর থেকে দেখছি যে পরিমাণ লেচুর সুগন্ধে আমরা মুগ্ধ। সবচেয়ে বেশি লিচুর বাগান রয়েছে সুনামগঞ্জ জেলার মধ্যে। প্রতিদিন 4-5 লক্ষ টাকা বেচা কিনা এখানে হয়। মানিকপুর গ্রাম সহ আশপাশ এলাকার মাটি লিচু চাষের উপযোগী। লিচু উৎপাদনের ক্ষেত্রে চাষিদের যাবতীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ বিভাগ যাতে তারা আরো লাভবান হতে পারে এবং আরো অধিক সংখ্যক কৃষক লিচু চাষে আগ্রহী হয়, এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। লিচুর গ্রাম নামে পরিচিত মানিকপুর গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে লিচু উৎপাদন করে উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। এসএম হামিম, মাই টিভি। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের। শ্রীলঙ্কাকে হারিয়েছে 2 উইকেটে। নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেবেন দ্বিপক্ষীয় বৈঠকেও। ঢাকা সহ 8 বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস। ঈদুল আজহা উপলক্ষে গরু মোটা তাজা করা ব্যস্ত দিনাজপুরের খামারিরা। প্রক্রিয়াকরণ করা হয়েছে দেশি খাবার দিয়েই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা ও facebook/mytvবাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মহসিন শিকদার। আল্লাহ হাফেজ।